মীন রাশি মীন লগ্নের মানুষদেরকে তাদের জীবনে ওই যে শান্তিকে খুঁজতে গেলে গভীরে যেতে হবে, তাকে যেতে হবে কি কি ভাবে। আজকের আলোচনায় যেন তার একটা ছটা থাকে, বা আপনি প্রথমে দুটো একটা লাইন বলতে পারেন, তারপরে আমি একেবারে হ্যাঁ, অবস্থানে চলে যাব। ঘটনাটা হচ্ছে প্রথমে যে কোনো দুঃখ বিনা সুখ লাভ আছে কি মোহিতে, কোনো বিষয়ের উপর। এটাই দেওয়া হয়েছে এই কারণে। আপনি আপনার জন্মছক যদি মিল পাচ্ছেন, বা মনে হচ্ছে যে আপনি প্রেমের ক্ষেত্রে এইরকম লুপ ঘুরছে, আসছে যাচ্ছে এবং আপনাকেই দোষারোপ দিয়ে চলে যাচ্ছে, এবং আপনি পটানোপটিনির ক্ষেত্রে খুব এক্সপার্ট, অথচ হাতছাড়া হয়ে যাচ্ছে, ঠিক করে নিন, রোগ ওখানেই বসে আছে হয়তো বা। সিক্সথ হাউসে কি ফল রিপু, দেবে? ঋণ, রোগ, শত্রু, একদম। আচ্ছা, কর্মপ্রাপ্তি ইত্যাদি এখান থেকেও কিছুটা বোঝা যায়। বেশ। আচ্ছা, আজকের এপিসোডের শুরুতে একটা অনুরোধ আপনার কাছে আমি রাখবো। স্ক্রিনে দেখবেন একটা লেখা যাচ্ছে, মা নর্মদার যে মাহাত্ম্যকথার পিডিএফ বই বিনামূল্যে আপনারা পাবেন। তার জন্য আপনাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে, ওখানে হোয়াটসঅ্যাপ করতে হবে। আপনারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করুন, এবং এই পিডিএফ বই আপনি ফ্রি অফ কস্ট বিনামূল্যে জাস্ট পিডিএফ বইটা আপনি পাবেন আর কি। বাকিদের সাথে প্লিজ আপনি শেয়ার করবেন। মায়ের কর্মী হিসাবে, মায়ের সন্তান হিসাবে আমরা সবাই একটু করি। আজকের এপিসোডে আপনাদের কাছে আমার এটা বিশেষভাবে অনুরোধ থাকছে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে। আজকের এপিসোডের শুরুতে আমি একটা কথা বলবো আপনাদেরকে। বোর্ডে আপনারা দেখছেন শ্রাপিত যোগ আমরা লিখে রেখেছি। শ্রাপিত যোগ কিভাবে তৈরি হয়, এবং এই শ্রাপিত যোগের ফলে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকা তাদের জীবনে কি কি বিড়ম্বনা ঘটে। যদিও কিছুদিন আগেই আপনারা এই শ্রাপিত যোগের বিড়ম্বনায় পড়েছিলেন, কিন্তু আজকের এই এপিসোড কেবলমাত্র সাম্প্রতিক জায়গাকে নিয়ে নয়, মানে গোচরকালীন জায়গাটাকে নিয়ে নয়, আপনার সারা জীবনের প্রেক্ষাপটে আজকের আলোচনা। যাদের কাছে জন্মছক আছে, ভিডিওটা পজ করুন, জন্মছক বের করুন, গ্রহগত অবস্থানগুলো দেখুন। শনি এবং রাহু এক যোগে কোথায় বসে আছে, কোন ঘরে বসে আছে, সেটা লক্ষ্য করুন, এবং আজকের এই আলোচনার সাথে আপনি মেলান, তবেই কিন্তু মিল পাবেন। এবং তার সুফল বা কুফল কী কী দিচ্ছে আপনার জীবনে, বা কী কী দেবে আপনাকে আগামী দিনে, যখন ঘরগুলো পরিবর্তন হবে, দশা অন্তর্দশা আপনার জীবনে আসবে, সেই জায়গা থেকে আগাম সতর্কবার্তা হিসেবে এটা নিন এবং নিজেকে রেকটিফাই করুন। জন্মছকে এই যে ত্রুটি আছে সেটাকে আপনি প্রায়শ্চিত্তের মাধ্যমে, কবচের মাধ্যমে, প্রতিকারের মাধ্যমে সেটাকে ক্লিয়ার আউট করুন। এই নিরিখে আলোচনা দেখুন। গোচরকালীন জায়গা থেকে মিল পাচ্ছেন ঘটনা চক্রে, কিন্তু এই এপিসোড আজ থেকে যদি 5 মাস পরে কেউ দেখছেন, তিনি গোচরকালীন জায়গা থেকে তখন কিন্তু মিল পাবেন না। গ্রহগত অবস্থান এবং কোন ঘরে বসে আছে সেই জায়গা থেকে মিল পাবেন। কেমন? মীন রাশি মীন লগ্নের যে জাতক বা জাতিকা, আমি প্রথমত এদের মন মানসিকতা বা এদের যে প্রকৃতি, এদের যে নেচার, সেইটা আপনার কাছে একটু জানবো। তারপর আমি শ্রাপিত যোগ কি, কিভাবে গঠিত হচ্ছে, কেন গঠিত হচ্ছে, ইত্যাদি ইত্যাদি যাব। আচ্ছা, প্রথমে প্রকৃতি ওনাদের। সংক্ষেপে বলি। একদম। মীন রাশি গভীর জলরাশির প্রতীক। হুম। দু ধরনের তাতে প্রতিক্রিয়া দেখা যায়। যেরকম সমুদ্র অতি গভীরের দিকে কিন্তু শান্ত, উপরের দিকে মানে ধারের কাছে যখন আসবে তখন আন্দোলিত পাড়ের দিকটা। পাড়ের দিকটা। আচ্ছা। এখানে একই চরিত্র এখানে দেখা যায়, একটা ধীর স্থির শান্ত ভাব, আবার কোথাও আন্দোলন প্রচুর, মানে দু ধরনের দ্বৈত চরিত্র দেখা যাচ্ছে। এবারে যারা এই ধীর স্থিরটাকে পেয়েছেন তারা গভীর জ্ঞানী প্রত্যেকটা বিষয়ের উপর। আচ্ছা, বাহ বাহ। আর যারা ওই জায়গাটায় যেতে পারেননি, মানে ওটাকে যেতে হবে কিন্তু নিজেকে, মানে গভীর সমুদ্রে যেতে হবেই। হবেই। আচ্ছা, যদি আপনি ঠিক ডুব দিতে পারেন, হুম। তাইলে কিন্তু সেখানে মণি মুক্ত অনেক রকম সম্পদ লুকিয়ে আছে, সেখানে আপনি পাবেন, অর্থাৎ জ্ঞান বোঝাতে মাঝ চাই, সমুদ্রে পাবেন। পাবে। আর যখন উপরে থাকবেন, সেখানে কিন্তু ঢেউয়ের যে ধাক্কা সামলাতে সামলাতে জীবন আপনার শেষ হয়ে যাবে, কিছুই পাবেন না। এটা মীন রাশি মীন লগ্নের প্রকৃতি। একদম আমি গভীর জায়গাটা আলোচনা করলাম। না না, অসাধারণ অসাধারণ অসাধারণ। আমার বক্তব্য হচ্ছে যে, ধরুন এই যে
মাঝ সমুদ্রের কথা হচ্ছে বা গভীর জলের কথা হচ্ছে, এখন জলের উপরের স্তর থেকেই তো একটা মানুষ সে গভীরে পৌঁছাতে পারে অবশ্যই। বা পারবে। হ্যাঁ, গভীরে যেতে গেলে তাকে উপর থেকেই যেতে যেতে হবে। হবে। এই তিনটে অ্যাঙ্গেলে আমি বলতে পারি। মীন রাশি মীন লগ্নের মানুষদেরকে তাদের জীবনে ওই যে শান্তিকে খুঁজতে গেলে গভীরে যেতে হবে, তাকে যেতে হবে কি কি ভাবে। আজকের আলোচনায় যেন তার একটা ছটা থাকে, বা আপনি প্রথমে দুটো একটা লাইন বলতে পারেন, তারপরে আমি একেবারে হ্যাঁ, অবস্থানে চলে যাব। ঘটনাটা হচ্ছে প্রথমে যে কোনো দুঃখ বিনা সুখ লাভ আছে কি মহিতে, কোনো বিষয়ের উপর নিশ্চিত নেই। আগে দুঃখটা পেতে হবে, তারপর সুখের জায়গায় আপনি কিন্তু পৌঁছাতে পারবেন। কেউ যে একদম দুম করে পৌঁছে যাবেন সুখের জায়গায়, সেটা কিন্তু দেখা যায়নি। সেটা যদি আপনি আপনাকে দিয়েও বিবেচনা করেন, আপনি বুঝতে পারবেন। না, যে কোনো মানুষের জীবনে হ্যাঁ। ধরুন সফলতাটাকে যদি দেখি, সফলতা মানুষকে সুখ দেয়, হ্যাঁ, সফলতা মানুষকে শান্তি দেয়, হুম, সফলতা মানুষকে উদ্ধার করে তোলে। অবশ্যই। কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষকে যেভাবে আমি দেখেছি, এপিসোড করতে করতেই আপনাদের জন্মছক যখন ওনাদেরকে দেখাচ্ছেন, তখন আমি পেছনে বসে যখন দেখছি, আমার সামান্য দৃষ্টিতে, আমি জানি না আপনার সাথে মিলবে কিনা, যদি মেলে আপনি কমেন্টে লিখবেন। আমার যেটা মনে হয় যে মীন রাশি মীন লগ্নের মানুষ যারা, তাদের মধ্যে যাই খারাপ প্রবৃত্তি থাকুক না থাকুক, গ্রহগত অবস্থানের জায়গা থেকে একটা জিনিস কমন ফ্যাক্টর প্রত্যেকের কাছে: বুক পেতে দুঃখ নিয়ে নেওয়া এবং অন্যের দুঃখটাকে নিজের দুঃখ হিসেবে দেখা। এবং এনাদের জীবনে কি প্রেম বলুন, কি বিবাহ বলুন, বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, ধরুন কেউ একজন অ্যাংজাইটিতে ভরে আছে, সম্পর্ক কারোর ব্রেকআপ হয়ে গেছে, উনি তার জীবনে বা ওনার জীবনে সেই মানুষটিকে এন্ট্রি উনি দিচ্ছেন, এবং উনি সেখানে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছেন যে তোমার যা কিছু বলার আছে তুমি আমাকেই বলতে পারো, বা ঠিক আছে আমি সামলে নিচ্ছি। এবং সেই জায়গায় ইনি যেখানে আবার শিক্ষকের ভূমিকা পালন করতে ছুটছেন, এই শিক্ষকই কিন্তু পরে আবার থাপ্পড় খাচ্ছে ওনার ছাত্রের কাছ থেকে, যার দুঃখটা নাকি উনি নিজের ভেবেছিলেন। ঠিক একদিকে শনি এবং একদিকে রাহু। রাহু একদিকে কিন্তু বলছে যে ভাই, যদি ফিফথ হাউসে বসে থাকে, রাহু বলছে ভাই যাও প্রেম করো, প্রেমের দিকে বিলাসিতায় মেতে ওঠো। শনি বলছে ন্যায়টা আছে তো। লগ্নে বসে আছে, বাকি ঘরগুলোতেও বসে আছে, আপনাদের জন্মছকে কোথাও না কোথাও একসাথে। আমরা দৃষ্টি নিয়ে আজকে যাব না, ও অনেক গল্প। ঠিক আছে, এটুকুতেই ঝড় উঠেছে আপনাদের ভেতর, বুঝতে পেরেছি। রাহু এবং শনি যখন একযোগে লগ্নে বসে আছে, দাদা আদৌ কি ভালো হবে নাকি কেবলই খারাপ? পুরোটাই আপনার হাতে, পুরোটাই আপনার হাতে। এবং ঈশ্বর যেটুকু দিয়েছেন সেটার সাথে আপনাকে একটা সমন্বয় ঘটিয়ে দেখতে হবে কীরকম। আপনি খুব দারুণ জায়গায় ঢুকেছেন। শনি রাহু দুটি ভিন্ন চরিত্র, যোগ কিন্তু একটা মারাত্মক খারাপ যোগ, এখানে খারাপ যোগ। আচ্ছা, ঘটনাটা হচ্ছে এই জায়গায় যদি দেখা যায় রাহু শনির মধ্যে তুল্য মূল্যে শনি অধিক শক্তিশালী হয়, তখন কিন্তু আপনি গভীর সমুদ্র, যে সমুদ্রের কথাটা বললাম। ক্যা বাত হ্যায়। আর যদি রাহু শক্তিশালী হয়ে যায় এই জায়গায়, তাইলে কিন্তু সেই উপরের পাড়ের কাছের ঢেউ কিন্তু আপনি। জ্ঞান থেকে, শরীর থেকে, মন থেকে, মানসিকতা থেকে, আচার ব্যবহার, যা আমরা লগ্ন থেকে বিচার করি, রাশি থেকে বিচার করি, সবগুলোই আপনার ক্ষেত্রে খারাপ 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 ঘটে যাবে। আর যদি শনি একটু শক্তিশালী হয়ে যায়, বৃহস্পতির যে অবস্থান তো ধরে নিয়েই করছি আমরা, বা বৃহস্পতির ঘর সংযোগ তো আছে, সেখানে কিন্তু আপনি গভীর সমুদ্রে ঢুকবেন। আর একটা কথা আপনি আলোচনায় বলে গেছেন যে মীন রাশির লোকেরা বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে আপনাকে আগলাবার জন্য, মানে আপনার পার্টনারকে। এদের আরও একটা গুণ, সমুদ্র যেরকম কোনো জিনিস নেয় না, সব ফেরত দেয়। কেউ যদি তাকে আঘাত দেয় না, সে আঘাতটাকে আঘাত মনে করে না। তার আপন গুণাবলিতে যে আঘাতটা যে দিয়েছে, সেই আঘাতটা আপনি চান বা না চান, সেটা কিন্তু তার কাছে প্রত্যাঘাত হয়ে ফিরবে। কারণ আপনি তো সমুদ্র, আপনার কাছে আমি কিছু একটা ছুঁড়ে দিলাম, ঠিক আছে, সেটা কিন্তু কিছুক্ষণের জন্য গেল, তারপর ভাসতে ভাসতে সমুদ্র কোনো জিনিস নেয় না, কিন্তু ফেরত দিয়ে দেয়। তার আপন এতে গুণাবলিতে সে কিন্তু আবার ফিরে এলো। তার মানে মীন রাশি বা মীন লগ্নের জাতকদের কেউ যদি মনে করে আমি আঘাত দিয়ে আনন্দ পাচ্ছি, দয়া করে ভুল করছেন।
সেই আঘাত কোনো নয় কোনো সময় আপনার কাছে ফিরে আসবে। কারণ প্রজ্ঞা, জ্ঞান এসবের কারক গ্রহকে বৃহস্পতি তো স্থিতধি গ্রহ তিনি। অতএব জ্ঞানী মানুষ কোনো সময় চিৎকার করে প্রতিবাদ করেন না, তিনি কিন্তু সহনশীল, সহ্য করছেন, কিন্তু সেই সহ্যটা নিজের গুণাবলীতে। আবার দেখবেন আপনার কাছে ফিরে আসবে, খুব সাবধান। চলুন আরেকটা জিনিস আমি আপনাকে একটু টুইস্ট দিই। এর আগের এপিসোডগুলোতে বা নর্মালি এই জ্যোতিষের প্রেক্ষাপটে আমি যতটুকু দেখেছি এপিসোড করতে করতে, শনির সাথে রাহুর এবং কেতুর কোথাও যে শত্রু শত্রু ব্যাপার তাও কিন্তু বলা হয় না, না, খানিকটা চেলা বলা যায় শনির। শনির চেলা হচ্ছে রাহু। হ্যাঁ হ্যাঁ, চেলা। তাহলে শনির চেলা যদি রাহু হয়, তাহলে চেলা তো অবভিয়াসলি শনি জোরদার থাকুক কি উচ্চ ডিগ্রি পাক না পাক, তো গুরুকে চেলা টপকে যাচ্ছে। দেখুন এখানে তো গুণ, দুটো গুণ। একটা হচ্ছে কি, আমরা তিনটে গুণ সবসময় জানি: সত্যগুণ, রজগুণ, তমগুণ। গুণ তিনটের মধ্যে তিন রকম। শনি এক গুণের অধিকারী, তো রাহু এক গুণের অধিকারী। এবারে সেই এখানে ঈশ্বর কি দেখাতে চাইছেন, ওকে চেলা বলা হয়েছে কেন? যে তুমি যে গুণের অধিকারী ওই গুণটা কিন্তু ভালো নয়, ভালোটা দিকে যাওয়ার জন্য তাকে চেলাগিরি হিসেবে দেখানো হচ্ছে। তুমি এর পেছনে চলো, তবে তুমি এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে। চেলা মানে এই নয় যে টপকে যাচ্ছে। হ্যাঁ, আপনার গুণটা খারাপ, সাময়িকভাবে তো আপনার একটু দেখাবেন আপনি, কিন্তু একদিন নয় একদিন আপনাকে কিন্তু তার কাছে, গুরুদেব যেহেতু, তার কাছে আপনাকে নতস্বীকার হতেই হবে। এবং আপনি জীবনেও দেখুন না, আপনাকে জীবনের কথা বলি, একটা যৌবনকাল, রাহুর কিন্তু একটা প্রকোপ আছে, আপনার যৌন উত্তেজনা আছে, কেউ কেউ নেশা ভাঙে মেতে যাচ্ছে, বিভিন্ন রকম তো অপকর্ম বলুন বা বলুন, আবার কাজকর্মও করছি, এটাও ঠিক। তো যাই হোক, অপকর্মগুলো সাধারণত কোন সময়ে করা হয়? বল শক্তি যখন থাকে শরীরে, সেটাকে আমরা যৌবন ধরতেই পারি। এবার ধীরে 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 যখন আপনি শনির জায়গায় প্রবেশ করছেন, অর্থাৎ প্রৌঢ়ত্বে প্রবেশ করছেন, বৃদ্ধের দিকে যাচ্ছেন, নিজের থেকেই সবগুলো অবদমিত হতে থাকে। আপনি একজন 60, 65, 70-এর, তার যে সেক্সুয়াল চাহিদা থাকে। থাকে কেন থাকে বলছি দাদা, জ্যোতিষবিদ্যা নিয়ে আমরা আলোচনা করছি। হ্যাঁ, আমি জানি তুমিও অনেক কিছু জিনিস সেই জায়গাগুলোকে রেকটিফাই করে বলার চেষ্টা করছো, কিন্তু আমি কঠোর সত্যটাকে আমি তো কঠোর সত্যভাবেই রাখবো এবং কঠোরভাবেই রাখবো। আর ফাটে কি ফুটে ব্যাপারটা, ঠিক আছে, চ্যানেল থাকুক কি না থাকুক ব্যাপারটা, ঠিক আছে। ঘটনা হচ্ছে যে আজকের সময়ে দাঁড়িয়ে যে আদর্শ সমাজ ব্যবস্থা নেই, আজকের সময় দাঁড়িয়ে একটি ক্লাসের জায়গায় যাচ্ছি না, আমি ধরে নিচ্ছি একজন ব্যক্তি, তিনি পুরুষ বা মহিলা যাই হন না কেন, তার বয়স যদি 16, 18 ইত্যাদি ইত্যাদি হয়, সে সমাজের পক্ষে আর ক্ষতিকারক না। আজকের সময় দাঁড়িয়ে সমাজের পক্ষে ক্ষতিকারক ব্যক্তিদের বয়সের তালিকা যদি দেখতে হয় আমাকে, আমি 75 বছর বয়স এবং তার এদিকে সর্বনিম্ন দিকে যদি আসতে পারি, তাহলে মোটামুটি দেখতে পারি যে 35 বছর, 35 থেকে 75-এর মধ্যে কিন্তু সমাজকে যারা ক্ষতিকারক জায়গায় নিয়ে গেছে তারা পৌঁছে দিচ্ছে এই বয়সের লোকজন। কিন্তু তাদের মধ্যেকার যে প্রবৃত্তি, আমরা যদি সেই মানে আশ্রম চতুরাশ্রমের কথা যদি বলি, ভাই চতুরাশ্রম তেল লেনে গেয়া, ঘাস খেতে চলে গেছে, ঠিক আছে। তো আজকের সময় দাঁড়িয়ে সেই জায়গাটা কিন্তু নেই। মানুষের প্রবৃত্তি আর বয়স দিয়ে দেখা যাচ্ছে না। যে কোনো বয়সে যে কেউ যে কোনো রকমের প্রবৃত্তিকে তিনি তার নিজের ভেতর আশকারা দিচ্ছেন। আচ্ছা, এত ধার্মিক বা এত দর্শনের কথা হচ্ছে এই কারণেই, কেননা রাশি বা লগ্নটি মিন বলে, হ্যাঁ, আপনার মধ্যে গভীর প্রজ্ঞা আছে বলে। এখন আপনার মধ্যে যদি গভীর প্রজ্ঞা না থাকে, তাহলে আপনি সহ্য হচ্ছে না আপনার এই আলোচনা, আপনি আসতে পারেন। যারা দেখছে, যাদের মধ্যে জ্ঞান গম্যি আছে, তাদের জন্য ভেবেই আমি আলোচনা করছি। শনি এবং রাহুর এই জায়গায় যে প্রতিকার, একসাথে লগ্নে বসে থাকলে প্রতিকার কি করা যেতে পারে দাদা? দেখুন এই জায়গায় কিন্তু মূলত একদম রাহুর প্রতিকারটাকে আগে করা উচিত প্রথম। বেশ। কারণ
আপনি একটা খুব দারুণ পয়েন্ট তুললেন। 35 থেকে 75 কেন ঘটছে বলুন তো? কলিযুগটা রাহুর অধিকারে। যতটা কলিযুগ বাড়বে না, রাহুর প্রভাবটা ততটা বাড়ছে। বাড়বে। এবারে আমি প্রথমেই কি বলে গেছিলাম যে এই শনি আর বৃহস্পতি, শনি যদি শক্তিশালী হয় সে কিন্তু আপনাকে, সবাই তো খারাপ নয়। না না, একদম দেখুন, তাই। শনি যদি এখানে শক্তিশালী হয়ে যায়, আপনি যে এই যে 35 থেকে 75 বলছেন না, কোনো মতে ওই ব্যক্তি খারাপ হবেন না। না, সেইটা তো আলোচনায় আসছেই না। হ্যাঁ, কিন্তু যখন রাহুর অমনি তো কলির প্রভাব বেশি, তারপর রাহু সেখানে শক্তিশালী হয়ে গেলে হতে পারেন তিনি মীন রাশির, তাকে উদ্ভ্রান্ত করে দেবে। একদম তাই, আছেন তিনি, তিনি আছেন। এই জায়গাটাকে ভাবতে হবে। তার ন্যায় নিষ্ঠা, আচার আচরণ সব কিছু ঘাস খেতে চলে গেছে, হ্যাঁ। এমনও আছে। হ্যাঁ, দেখবেন ওনার রাহু খারাপ আছে। হুম। রাহু খারাপ আছে, না হলে হবে না এটা। আমি সেকেন্ড হাউসের জায়গা থেকে এবার পরপর জায়গাগুলোতে যাব। আচ্ছা, সেকেন্ড হাউসের জায়গাতেও একটু বলে দিন। সঞ্চয় জায়গাটা ওনাদের ভালো হবে না। হবে না? না, শনি ওখানে নিচস্থ থাকেন। আর রাহুর যদিও খারাপ নয়, কিন্তু রাহু সঞ্চয়ের জায়গাটাকে বরং ফেলিওর করেন। ফেলিওর করে দিচ্ছে। হ্যাঁ, ফেলিওর করেন করেন। করেন কারণ টাকা যখন আসে রাহুই খরচটা বেশি করায়, শনি তো করান না। যে কোনো জায়গায় রাহু মানে কি, খরচ মানে কি। কিন্তু রাহু আর শনি যখন একসাথে আছে তাহলে তো সঞ্চয়টাও করিয়ে দেবে। শনি তো সঞ্চয় করিয়ে দেবে। শনিটা নিচস্থ ওহো ওই হো, জায়গায়। সরি। ওই জায়গায় শনিটা নিচস্থ থাকে। আমি শুনেও শুনিনি এইরকম একটা ব্যাপার হ্যাঁ, হয়ে গেছে। যার জন্য তিনি তার শক্তিটা পাচ্ছেন না ওখানে। বোঝা গেল জিনিস। ওকে, থার্ড হাউসে? থার্ড হাউসে কিন্তু মধ্যম ফল দেবেন, যোগাযোগ, সাহস, পরাক্রমতা, ভ্রাতা ইত্যাদি। শুক্রের ঘর, শনি শুক্রের সম্পর্ক বাহুল্য, রাহু শুক্রেরও সম্পর্ক খারাপ নয়, মধ্যম ফল পাবে। ফোর্থ হাউসে? ফোর্থ হাউস এখানে মারাত্মক ভালো ফল দেবে, যেহেতু শুক্রকে পাচ্ছে, না, সরি বুধকে পাচ্ছে, বুধকে যেহেতু পাচ্ছে। দেখুন, বুধ রাহু জড়ত্ব যোগ হয়, ঠিক আছে, কিন্তু ঘটনাটা হচ্ছে এটি হচ্ছে বায়ুতত্ত্বের ঘর। একদম তাই। আর দুজনই বায়ুতত্ত্বের কারক গ্রহ, একদম তাই। যার জন্য সেখানে গেলে তারা উড়বে। তার মানে দুজন দুজনের যে গুণাবলীটা প্রকাশ করবে। আবার গুণ তো আপনার মধ্যে দু রকম থাকে, একটা ভালো গুণ, একটা মন্দ গুণ। এখানে কিন্তু মন্দ গুণের প্রকাশটা কম হবে। কম হবে। হ্যাঁ, মানে পারিবারিক জায়গায় ইনি মোটামুটি ঠিকঠাক একটা আছেন। একদম ঠিকঠাক। হয়তো তার রাহু থাকবে যে নিজস্ব পরাক্রমতা, একটু ভাব হিটলারি, সব কিছুই থাকবে, কিন্তু সাথে এই বিবেকবোধটাও থাকবে যে আমি করছি যেন ভালোর জন্য, বকছি ভালোর জন্য। অনেক সময় অনেকে চিৎকার করে, চিৎকারটা ভালোর জন্য করে। ছেলের উপর চিৎকার করছে, ভালোর জন্য করছে। স্ত্রীর জন্য, স্ত্রীর উপর চিৎকার করছে, ভালোর জন্য করছে। কাউকে শাসন করছে, ভালোর জন্য করছে। আবার অহেতুকও তো করছে, মদ খেয়েও তো মারছে কেউ। এখানে মদ খেয়ে মারাটা হবে না, ছেলেটা পড়ছে না বলে মারাটা হবে। বুঝতে পেরেছি। ফিফথ হাউসে? হ্যাঁ, এই জায়গাটায় খুব একটা ভালো ফল দেবে না। অর্থাৎ প্রেমের ক্ষেত্র, রাহু প্রেমটা সংগঠিত করে, কিন্তু এখানে শনি সাথে আছে, চন্দ্র যেহেতু এটা, এখানে কিন্তু রাহু চন্দ্রের সম্পর্ক ভালো নয়, শনি চন্দ্রেরও সম্পর্কটা খুব একটা ভালো যাবে না এখানে। মানে প্রেম এই চোখের জল বের করাবেই। এখানে শ্রাপিত যোগ হলে সেই প্রেম টিকবে না। ইনি নিজে কি প্রেমিকাকে ধোকা দেবেন? করতে পারেন, রাহু বসে আছেন ওখানে, যেহেতু ভালো ফল দিচ্ছেন না। কথাটা বুঝলেন? আর নবতারা চক্রে যদি রাহু আরও খারাপ জায়গায় যান, ওই লম্বা লম্বা কথা বলে মানুষকে পটিয়ে নেবেন, রাহুর ক্যাপাসিটি আছে, পটিয়ে নেবেন, বাট তারপর তাকে ব্যবহার করে তাকে কিন্তু খারাপ লাগার কিছু নেই। দেখুন, জন্মছকে আছে, আমি বলছি এই কারণেই, আপনার যেহেতু না মনের ভেতর 12 হাউসের দিকে যখন যাব তখন আলোচনায় আসতো, বাট আমি এখনই তুলে দিচ্ছি, আলোচনাটাকে নিয়ে আসছি। আপনার ভেতরে একটা অনুভব আছে, ঈশ্বরীয় কৃপা আছে আপনার ভেতরে। ঈশ্বর যে আপনাকে দৃষ্টি দেন সেটা কিন্তু আপনি বুঝতে পারেন। আপনার কিন্তু আছে যে হ্যাঁ, আমি ঈশ্বরের দিকে যাই, ঈশ্বরের চরণ প্রাপ্ত করি, এমনটাও কিন্তু আছে আপনার মধ্যে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি এতটা চালাক চতুর, এই সমাজের নিরিখে ধান্দাবাজি জিনিসপত্র আপনি কন্টিনিউ রাখতেও পারেন না কন্টিনিউ। তো স্বাভাবিক কারণে ওই জায়গাটাকে আপনি ঠিক করে নিন। কেননা আপনি মানে ওই ভালোর মধ্যে খারাপ এখন মানুষের চোখে আছেন, আসলেই আপনি ভালো, কিন্তু অতীত জন্মের যে আপনার যে কর্মফল সেই নিরিখে আপনাকে দেওয়া হয়েছে যে ওই জায়গাটা বাবা রেকটিফাই করে নাও।
এটাই দেওয়া হয়েছে এই কারণে। আপনি আপনার জন্মছক যদি মিল পাচ্ছেন বা মনে হচ্ছে যে আপনি প্রেমের ক্ষেত্রে এইরকম লুপ ঘুরছে, আসছে যাচ্ছে এবং আপনাকেই দোষারোপ দিয়ে চলে যাচ্ছে, এবং আপনি পটানোপটিনির ক্ষেত্রে খুব এক্সপার্ট, অথচ হাতছাড়া হয়ে যাচ্ছে, ঠিক করে নিন, রোগ ওখানেই বসে আছে হয়তো বা। সিক্সথ হাউসে কি ফল রিপু, দেবে? ঋণ, রোগ, শত্রু, একদম। আচ্ছা, কর্মপ্রাপ্তি ইত্যাদি এখান থেকেও কিছুটা বোঝা যায়। বেশ। আচ্ছা, এখানে কিন্তু কেউ ভালো ফল দিচ্ছেন না, আচ্ছা। এখানে ঘোর শ্রাপিত জায়গাটা। হুম। এখানে কিন্তু দেখা যাবে ঋণ হতে পারে, শত্রুতা বৃদ্ধি হতে পারে, মালি মোকদ্দমায় জড়াতে পারেন। ভয়ঙ্কর ব্যাপার তো। হ্যাঁ, এই জায়গায় কিন্তু ঘটতে পারে এটা, কারণ এটা রবির ঘর, রবি রাহুর গ্রহণ যোগ হয়, রবি শনি বিষ যোগ হয়, সেই ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা দেবে। সপ্তম বিবাহিত সপ্তম জীবন, ঘর, ব্যবসা। হ্যাঁ, এটা খুব একটা খারাপ যাবে না। বুধের ঘর যেহেতু। বুধের ঘর যেহেতু, এখানে রাহু উচ্চ নয়, রাহু কিন্তু উচ্চ থাকছেন মিথুনে, কিন্তু এখানে সেই বুধ তার ঘর, তো সম্পর্কটা খুব একটা খারাপ যাবে না এক্ষেত্রে। একটা মধ্যম, এখান থেকে কোনো বিশাল শুভত্বও পাবেন না, একটা জেনারেল পাবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক মোটামুটি একটা মাধুর্যময় থাকবে। অষ্টম জায়গায়? অষ্টম জায়গা থেকে খুব ভালো ফল পাবেন। কিন্তু মারক জায়গা তো। হ্যাঁ, মারক সব জায়গায়, বললাম সব জিনিসটা সব জায়গায় হয় না। আপনার কি বলি বলুন তো, ঘোড়াকে ইঞ্জেকশন দিয়ে যে সিরাম বানানো হয়, গল্পটা জানেন? একটা ঘোড়া, জীবন্ত ঘোড়াকে বিষ ইঞ্জেকশন করা হলো, অর্থাৎ যে সাপের বিষটা নিরসন করা হবে সেই সাপের বিষটা প্রয়োগ করা হলো ঘোড়াকে। তার নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সেই রক্তটাকে বের করে আনা হলো, তারপর সেটাকে তার সিস্টেম অনুযায়ী সিরামে পরিণত করে দেওয়া হলো, অর্থাৎ সেই বিষটা প্রয়োগ করা হলো, প্রকারান্তরে সেই বিষটাকে মিশিয়ে দিয়ে নিয়ে আবার প্রয়োগ করা হলো মানুষের শরীরে, মানুষের যাকে সাপ কামড়াচ্ছে ইত্যাদি এবারে ইত্যাদি। তারা বেঁচে উঠছেন। এটা নিয়ে এককালে খুব হইচই হয়েছিল পশুপ্রেমীদের, যাই হোক সেটা আলাদা বিষয়। অষ্টম স্থল হচ্ছে বিদেশ বুঝি, গুপ্ত প্রাপ্তি, কিছু প্রাপ্তি, আধ্যাত্মিকতারও কিছু একটা জায়গায় এর মধ্যে সন্নিহিত থাকে, আবার অপযশ, ধ্বংস, ক্ষয়ক্ষতি, এগুলোও আমরা ভাবি। এই জায়গাটায় রাহু এবং শনি ভালো ফল ভালো, দিচ্ছে। শনির উচ্চস্থল বলে বললাম, শনির উচ্চ জায়গা। শনির উচ্চস্থল, শনি যদি কোথাও ভালো ফল দেন, সবচেয়ে ভালো ফল দেন এইখানটায়, অষ্টম হাউসে। হ্যাঁ। মানে মীন রাশির সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে যদি আপনার অষ্টমে বসছে, অষ্টমে উচ্চ, क्या হ্যাঁ। बात है। এইখানে শনি কি করবেন? অষ্টম তো মারক, দীর্ঘায়ু দান করবেন। আচ্ছা। হ্যাঁ, এটা করেন শনি, জ্যোতিষশাস্ত্রে বলা আছে শনি যদি অষ্টমে বসেন দীর্ঘায়ু দান করেন। তাইলে এখানে তো আবার উচ্চাবস্থায় আছেন, শুধু বসে নেই। তো দীর্ঘ আয়ু তো নিশ্চয়ই সুস্থতারও একটা জায়গা। হ্যাঁ, অবশ্যই দীর্ঘায়ু ঠিক। পাবেন কোত্থেকে? সুস্থতার জন্য, সুস্থতা থাকলেই তো, শরীর মন থেকে সুস্থ থাকলে তিনি দীর্ঘায়ু লাভ করবেন। বিদেশ সংক্রান্ত বিষয়ে জড়িয়ে পড়বেন, বিদেশ থেকে উপার্জন আসার সম্ভাবনা, বিদেশ যোগাযোগের মাধ্যমে একটা সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা। নামটা শ্রাপিত হলেও এক্ষেত্রে কিন্তু শ্রাপিত না, না, নাগমণি যোগ তৈরি হয়ে তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, ভাগ্যের জায়গায় যদি হয় নবম স্থলে? এই জায়গায় কিন্তু ভালো ফল দেবে না। এইটাকে আমি বলবো, যেহেতু ভাগ্যের মতো গুরুত্বপূর্ণ জায়গা, সেইখানে যদি এই শনি রাহু বসে যায়, এটাকে আমি আমার পরিভাষায় পিশাচ যোগ বলবো এক কথায়। এবং এই ক্ষেত্রে আপনার জন্ম ছকের এই জায়গাটা হয়তো আপনি জানেন না, কিন্তু দেখছেন যে ভাগ্য আপনার সাথে ঠিক সাথ দিচ্ছে না, প্রচণ্ড রকমভাবে আপনার জীবনে ওঠা পড়া লাফাঝাপি সব লেগে আছে, কিন্তু কোথাও থেকে শান্তি মিলছে না। তো তাহলে কোথাও এখানে নেই তো শনি রাহু এক জায়গায় নবম স্থানে, সেটাও ভাবতে হবে। আমি একটু আরো বলি, হ্যাঁ, প্লিজ। এখানে বলা বোঝার দরকার আছে। হয়তো জন্মছকে দেখছেন না, আমার তো শনি রাহু নেই, কিন্তু গতকালের ছকে আমি পেয়েছি, গতকালের নবাংশে শ্রাপিত তৈরি হয়ে গেছে, জন্মকুণ্ডলিতে কিন্তু নেই, নবাংশে হয়ে গেছে। অর্থাৎ প্রথম বয়সটা মোটামুটি ঠিকঠাক গেলেও একটু যখন বয়সটা পাচ্ছে না, সেইখানে কিন্তু যে জায়গায় শ্রাপিতটা তৈরি হয়েছে নবাংশে, সেই ঘরটাকে ধাক্কা দেবে। আপাত দৃষ্টিতে কিন্তু মনে হচ্ছে না, মানে কিরকম ব্যাপারটা আপনি একবার বলছিলেন, ছেলেটা খুব পুণ্যের কর্ম করে, জল ঢালছে তুলসী গাছে, একটা 30-35 বছর অবধি দেখা গেল, তারপর সব ছেড়ে ছুড়ে সে কিন্তু দেখা গেল মদের ঠেকে দাঁড়িয়ে আছে। আপনিই বলেছিলেন একবার। আমি হঠাৎ বিষয়টা নিয়ে ভাবতে গিয়ে গতকালই পেলাম ঘটনাটা, নবাংশের শ্রাপিতটা তৈরি হয়েছে। মানে আমার ওই আলোচনাটা এসেছিল এই জায়গা থেকে যে ওই জাতক জাতিকা যার জীবনে হচ্ছে এটা, তার জীবনটা কেন হলো সে নিজেও হয়তো
মানে সামাজিক জায়গা থেকে সে বাস্তবিক জায়গা থেকে বলবে যে না আমার এই রিলেশন চলে গেছে, কি বিবাহিত জীবনে এই বিড়ম্বনা ইত্যাদি ইত্যাদি, কিন্তু ভাই ভেতরের রোগটা তো এখানে পড়ে আছে না। আরও খেলা আছে, আমি ঘাঁটতে ঘাঁটতে দেখেছি শ্রাপিত যোগ। হুম লগ্নকুণ্ডলিতে শ্রাপিত নেই, হুম নবাংশেও শ্রাপিত নেই। নবাংশ থেকে সাধারণত বিবাহ দিকটাকে বেশি বিচার করা হয়। হুম দশমাংশ যখন ঢুকে যাওয়া হচ্ছে, শ্রাপিত তৈরি হয়ে গেছে। হুম এবার যে জায়গায় স্থাপিত হয়েছে কর্মস্থলে সেই ধরনের একটা গন্ডগোলের সম্ভাবনা, সমস্যার সম্ভাবনা তৈরি হয়ে আইনি যাচ্ছে, ঝামেলা চলে আসছে। অনেক কিছু দাঁড়াচ্ছে। তাইলে শুধু আমরা কুণ্ডলিটা ভাবছি না, আমার মনে হয় অনেকেরই যেখানে ঝামেলা চলছে, তো কারুর কিছু কিছু বিষয়ে বাস্তব জীবনে আপনার বাস্তব জীবনে জীবনে আপনি হয়তো কুণ্ডলিতে পাচ্ছেন না, কুণ্ডলিটাকে বিচার করান, তাতে আর নবাংশে নেই তো, দশমাংশে নেই তো। আচ্ছা, আরও একটা বলি, হুম একজন খুব আপনার কথা মতো না, একটা বয়স পর্যন্ত খুব ভক্তি মার্গে ছিল, ভক্তি মার্গে আছে, একটা 60-65 বছর বয়সে গিয়ে আপনার কথা মতো না হঠাৎ যেন দিক চেঞ্জ। হ্যাঁ, মানে আর ঈশ্বরের দিকে তার মন নেই। সেটাই অবাক কথা যে 60-65 উপর তো আরও বেশি যাওয়ার কথা। মানে তখন বৈরাগ্য আসার কথা, কিন্তু সেই বৈরাগ্যটা ঈশ্বরের প্রতি এসে গেছে। এবার হ্যাঁ, সেই জায়গায় যে যে সাবিতটা হয়েছে না, সেটা কিন্তু বিশাংশ ত্রিশাংশ বিবেচনা করা দরকার। মানে এই যে আমরা কুণ্ডলী বিচার করি না, গভীরভাবে ঢুকতে গেলে না, ওই যে বললাম যত ঢুকবে তত মণিমুক্তা আছে, সেই তত মণিমুক্তা আছে। এক্স্যাক্টলি তাই। আচ্ছা, তুমি দশমেরটা বলে দিয়েছো যখন, না, দশম হালকা হালকা করে বলে দিয়েছো। আচ্ছা, দশমের ফল বলে দিয়েছো, আমি একাদশে চলে যাচ্ছি। একাদশে মধ্যম ফল। রাহু কোনো কালে এখানে ভালো ফল দেন না মকর রাশিতে, আর শনিও খুব একটা এই ঘরটাকে প্রিয় মনে করেন না, হুম যে কোনো কারণে হোক তার প্রিয় মনে করেন না। আর এইখানে উপার্জন হবে না বলবো না, উপার্জন হবে, প্রত্যাশা অনুযায়ী উপার্জন হবে না। যার শ্রাপিত আছে দেখবেন একাদশে এই মকরে, অর্থাৎ 11th তাকে হাউসে, ঠিক করতেই হবে, তাকে কিন্তু ঠিক করে নিতে হবে। ঠিক করতেই হবে। দ্বাদশে দ্বাদশ ব্যয়স্থল, মুখ্য, হাসপাতাল, জেল জরিমানা ইত্যাদি। এই ক্ষেত্রে রাহুও সাবলীল, শনিও সাবলীল। শনির একদম প্রিয় ঘর এটা, আনন্দময় ঘর। সুতরাং উনি যদি চেষ্টা করেন অনেক কিছু অ্যাভয়েড করতে পারেন, মানে যেগুলো থেকে বেরিয়ে আসার কথা খারাপ দিক থেকে। আবার ইচ্ছে করলে উনি ভালো জায়গায় যেতে পারেন, অর্থাৎ মোক্ষ লাভের পথ তিনি দেখতে মানে আপনার হাতে দেওয়াই আছে, দুটো প্রতিকার আপনার হাতেই দেওয়া আছে। এক্ষেত্রে কোনো জ্যোতিষীকেও লাগবে না। এই 12 হাউসে যদি হ্যাঁ। শনি এবং রাহু থাকে, আপনি শুধু রাহুর প্রবৃত্তিটাকে একটু কমিয়ে দিন, ষড়রিপুটাকে দমন করতে হবে, হ্যাঁ এটাই কথা। কমিয়ে দিন, বাকি আপনি প্রতিকার করে দিলেন নিজের। আর আপনি যদি দেখেন যে না ভাই শনি কমে গেছে, রাহু বেড়ে গেছে, তাহলেও তো জেল জরিমানা ইত্যাদি ইত্যাদি যে গল্পগুলো আছে ওগুলো আপনার জীবন পাতায় লেখা হয়ে যাবে। আর এটা যদি দেখছেন যে না আমার না হয়ে উঠছে না ঠিক, কেননা সেক্ষেত্রে আপনার চন্দ্রটা কেমন আছে, মন মানসিকতা কেমন স্ট্রং আছে না আছে, সেটাও তো একটা ব্যাপার করে। হচ্ছে না নিজের দ্বারা হচ্ছে না, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, বেলা বইয়ে দিয়ে লাভ নেই। জ্যোতিষ বিচার করাতে চাই এইটুকু লিখেই পাঠিয়ে দিন, বাকি ফোনেই সব কিছু হবে। লিখিত প্রেডিকশনও পাবেন, প্রতিকার পরামর্শও পাবেন, মেডিসিনও পাবেন, চাপ নেই কিছু। আজকের এপিসোড আমি এখানেই বিরাম দিচ্ছি। তপভূমি মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও এপিসোড 365 এপিসোড অডিও সিরিজ করে রেখেছি চ্যানেলে, আলাদা প্লেলিস্ট আছে, প্লিজ আপনি শুনুন। মায়ের মাহাত্ম্য কথার বই তো আপনারা ফ্রিতে পিডিএফ বই নিচ্ছেন, সত্যিই আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আগামী এপিসোডে দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। আর যেগুলো আলোচনা করলাম একটু তির্যকভাবে কিছু মনে করবেন না, আপনাদের জন্যই আমাকে আলোচনার টেবিলে তুলতে হলো। বেকার মিষ্টি মিষ্টি কথা বলে মন জুগিয়ে করবোটা কি, তাই না? ভালো থাকুন, নমস্কার, নর্মদে হার। নর্মদে হর।